ডিপ্লোমা ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাস 2022-এ। আজকে আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিব। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, দশম শ্রেণীতে তোমাদের যে পাঠ্য বই রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, সেখান থেকে পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ। আজকে আমি বাংলা ব্যাকরণ এবং ব্যাকরণের যে আলোচ্য বিষয়সমূহ রয়েছে এই বিষয়গুলি সম্পর্কে আমি আলোচনা করব। তো দেখো বোর্ডে তোমরা একটু দেখো যে প্রথমত আমরা দেখব যে ব্যাকরণ। এই ব্যাকরণ শব্দটি ভাঙলে আমরা কি পাচ্ছি? এই ব্যাকরণ শব্দটি ভাঙলে আমরা পাচ্ছি বি যোগ আ যোগ ক্রি যোগ অন, অর্থাৎ ব্যাকরণ। এখানে একটু দেখো, এই যে বি যোগ আ, এটি কি? এটি হচ্ছে একটি উপসর্গ, ঠিক আছে? বি যোগ আ এটি কি? এটি হচ্ছে একটি উপসর্গ। তারপরে এই যে দেখো ক্রি, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তারপর দেখো অন, এটা হচ্ছে কৃত প্রত্যয়, ঠিক আছে? দেখো ব্যাকরণ শব্দটি ভাঙলে আমরা পাচ্ছি বি যোগ আ যোগ ক্রি যোগ অন, অর্থাৎ ব্যাকরণ। আর ব্যাকরণ শব্দটি এই যে কিভাবে গঠিত হয়েছে, বি যোগ আ এটি হচ্ছে একটি উপসর্গ, ক্রি এটা হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি, এবং অন এটি হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে ব্যাকরণ শব্দটি প্রত্যয় যোগে গঠিত। আমি আবার বলছি, বোর্ডে একটু তোমরা ভালোভাবে খেয়াল করো। ব্যাকরণ শব্দটি প্রত্যয় যোগে গঠিত। ব্যাকরণ শব্দটি একটি সংস্কৃত শব্দ। তারপর বহু নির্বাচনী প্রশ্নে এই প্রশ্নটি কিন্তু প্রায় এসে থাকে যে ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আচ্ছা, ব্যাকরণ শব্দটি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জেনে নিব যে ব্যাকরণ কাকে বলা হয়। যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের যে তোমার প্রকৃতি, তারপর হচ্ছে তার প্রয়োগ বিধি, এগুলি বিশদভাবে আলোচনা করা হয়, তাকে ব্যাকরণ বলে। এখন যেহেতু ব্যাকরণ কাকে বলে এটি আমি জানলাম, এবার আমাদের অবশ্যই জানা দরকার যে বাংলা ব্যাকরণ কাকে বলা হয়। বাংলা ব্যাকরণ যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। আচ্ছা, তাহলে ব্যাকরণ কাকে বলে সেই সংজ্ঞাটি আমরা জানলাম, বাংলা ব্যাকরণ কাকে বলে সেই সংজ্ঞাটিও আমরা জানলাম। এবার আমরা জেনে নিব যে বাংলা ব্যাকরণ কী নিয়ে আলোচনা করা হয়। বাংলা ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। তারপর দেখো যে বাংলা ব্যাকরণের কাজ কী। বাংলা ব্যাকরণের কাজ হচ্ছে এই যে ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদির ভাষা ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার যে সাধারণ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করাই হচ্ছে ব্যাকরণের কাজ। মোট কথা, ভাষার গঠন, ভাষার বিশ্লেষণ ও লিখনে ব্যাকরণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম ব্যাকরণ সম্পর্কে, জানলাম ব্যাকরণের সংজ্ঞা সম্পর্কে, জানলাম বাংলা ব্যাকরণের সংজ্ঞা সম্পর্কে জানলাম। এবার আমরা কিছু তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। এগুলো তোমাদের মূল যে পাঠ্য বই রয়েছে সেখানে কিন্তু আছে, তারপরেও তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে? বই দেখে অনেক সময় আমরা পড়ি কিন্তু সেগুলো কিন্তু আমাদের মাথায় কাজ করে না, কিন্তু যখন তুমি দেখবে যে তুমি নিজে পড়ছো বা তোমার শিক্ষক বলছে এবং সেটি যদি তুমি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে অবশ্যই তুমি পারবে। আচ্ছা দেখো, ব্যাকরণ আসলে প্রথম কত সালে কোন ভাষায় প্রকাশিত হয়েছে সেটিও কিন্তু আমাদের জানা প্রয়োজন। আমি বলেছি যদিও যে ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করব, কিন্তু এই তথ্যগুলো কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন বহু নির্বাচনী প্রশ্নের জন্য। আচ্ছা, প্রথম 1700, আমি একটু বোর্ডে লিখি, প্রথম বাংলা ব্যাকরণ 1700
43 সালে, হ্যাঁ, পর্তুগিজ ভাষায় প্রকাশিত হয়। একটু খেয়াল করো, প্রথম বাংলা ব্যাকরণ 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রকাশিত হয়। এখন এই যে প্রথম বাংলা ব্যাকরণ, এই গ্রন্থটি আসলে কে লিখেছেন তার নামও আমাদের জানা দরকার। গ্রন্থটি লিখেছেন মানুয়েল দা আসুনসাও। আচ্ছা, এরপর দেখো, হ্যাঁ দেখো, প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায় এবং তার লেখক ছিলেন মানুয়েল দা আসুনসাও। এরপর হচ্ছে তোমার ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন নাথানিয়েল ব্রাসিহেলহেড। এটি হচ্ছে 1778 সালে। একটু দেখো, ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1778 সালে এবং এটি লেখক ছিলেন নাথানিয়েল ব্রাসিহেলহেড এবং এই গ্রন্থটির নাম হচ্ছে আ গ্রামার বুক। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, যে আমি বলেছি যে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন নাথানিয়েল ব্রাসিহেলহেড, 1778 সালে এটি প্রকাশিত হয় এবং এই বইটির নাম কি? এই বইটির নাম হচ্ছে আ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপর দেখো যে 1801 সালে উইলিয়াম ক্যারি, আরেকটা হচ্ছে 1826 সালে রামমোহন রায়। তারা দুজনেই কিন্তু দুটি গ্রন্থ রচনা করেছেন ইংরেজি ভাষায়। ঠিক আছে, ইংরেজি ভাষা। একটু খেয়াল করো, এরপর দেখো 1801 সালে উইলিয়াম ক্যারি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় দুটি গ্রন্থ রচনা করেন। তবে 1833 সালে রামমোহন রায় প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। ঠিক আছে, তাহলে সেই বইটির নাম কি? সেই বইটির নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের জন্য। ঠিক আছে, আচ্ছা আমি আবার একটু বলছি, দেখো প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়, এগুলো বহু নির্বাচনের জন্য তোমাকে জানতে হবে। প্রথম বাংলা ব্যাকরণ 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রকাশিত হয় এবং এর লেখক কে ছিলেন? এর লেখক ছিলেন মানুয়েল দা আসুনসাও। আচ্ছা, এরপর ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন নাথানিয়েল ব্রাসিহেলহেড। সেটি প্রকাশ হয় কত সালে? 1778 সালে। তারপর দেখো, এই যে নাথানিয়েল ব্রাসিহেলহেড যে গ্রন্থটি লিখেছেন, সেই গ্রন্থটির নাম কি? আ
গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো যে 1801 সালে উইলিয়াম ক্যারি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় তারা গ্রন্থ রচনা করেন, বাংলা ব্যাকরণ রচনা করেন। কিন্তু 1833 সালে রামমোহন রায় প্রথম, এই কথাটি একটু গুরুত্বপূর্ণ, 1833 সালে রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা রচনা করেন এবং সেই গ্রন্থটির নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। আমি আবার বলছি, সেই গ্রন্থটির নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। শিক্ষার্থীরা দেখো, এখন আমি আলোচনা করব ব্যাকরণের যে মূল আলোচ্য বিষয়গুলি আছে সে সম্পর্কে। আমি একটু বোর্ডে এইভাবে সাজিয়েছি। দেখো, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কিন্তু মোট 7টি। ঠিক আছে, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কিন্তু মোট 7টি, তবে তার মধ্যে মূল হচ্ছে 4টি আর সহায়ক হচ্ছে 3টি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো যে মূল যেই আলোচ্য বিষয়, সে মূল যে 4টি আলোচ্য বিষয় সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে কি ধ্বনিতত্ত্ব বা ধ্বনিবিজ্ঞান। আমি এইভাবে লিখেছি এই জন্য যে ধ্বনিতত্ত্ব বহু নির্বাচনী প্রশ্নে এইভাবে আসে যে ধ্বনিতত্ত্বের অপর নাম কি? ধ্বনিতত্ত্বের অপর নাম হচ্ছে ধ্বনিবিজ্ঞান। এবং ধ্বনিবিজ্ঞান বা ধ্বনিতত্ত্বে কোন বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয়? ধ্বনি বা বর্ণ সম্পর্কে আলোচনা করা হয়। তারপর দ্বিতীয়টি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থাৎ শব্দতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। এখন শব্দতত্ত্ব না দিয়ে যদি রূপতত্ত্ব দিয়ে দেয় তাহলে তোমাকে এগুলো কি কনফিউজ করার জন্য, তুমি জানো কি না, তুমি যদি জানো তাহলে তো সহজেই উত্তর দিতে পারবে। তাহলে আমরা জানি যে শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। আর যদি রূপতত্ত্ব দেওয়া থাকে তাহলে রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। তাহলে এখানে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়? শব্দ, পদ, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। তারপর দেখো যে বাক্যতত্ত্ব বা পদক্রম। এখন বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। তারপর দেখো যে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের অপর নাম কি? অর্থতত্ত্বের অপর নাম হচ্ছে বাগর্থতত্ত্ব। অর্থতত্ত্বে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? অর্থ নিয়ে আলোচনা করা হয়। বাক্যতত্ত্ব বা পদক্রমে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? বাক্য নিয়ে আলোচনা করা হয়। এরপর দেখো যে আরও 3টি যে সহায়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে অভিধান তত্ত্ব, ছন্দ, অলঙ্কার। আর কিন্তু তোমাদের মূল যে পাঠ্য বই রয়েছে সেখানে কিন্তু এই 4টি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা এই 4টি বিষয় সম্পর্কেই আমি তোমাদের একটু ধারণা দেবার চেষ্টা করছি, কারণ বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো একটু বেশি হয়ে থাকে। যেমন নর্তবিধান, শব্দবিধান, ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর জন্য আমাদের কিন্তু ব্যাকরণের এই 4টি বিষয় অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আচ্ছা শিক্ষার্থীরা একটু দেখো, আমি ব্যাকরণের আলোচ্য যে বিষয়গুলি রয়েছে মূল 4টি, তার প্রথমটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। তাহলে ধ্বনিতত্ত্বে আসলে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়? এখানে প্রথমত বাংলা দ্বিতীয় পত্র, এখন আগে যেমন আমরা বা আমাদের আগে যারা না বুঝতো তারা কি করতো, সেগুলো মুখস্থ করে ফেলতো। ঠিক আছে, কিন্তু মুখস্থ বিদ্যায় কি হয়, ভুল করার সম্ভাবনাটা বেশি থাকে। আর তুমি যদি একটু বুঝে পড়ো এবং কিছু কৌশল অবলম্বন করো তাহলে কিন্তু এইটা খুব ইজিভাবে অ্যান্সার দেওয়া যাবে। একটু বোর্ডে একটু দেখো তোমরা, ধ্বনিতত্ত্ব, আমি আগেই বলেছি ধ্বনিতত্ত্বে ধ্বনি ও বর্ণ সম্পর্কিত যাবতীয় যা আলোচনা সেগুলো কোথায় আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। ধ্বনি সংক্রান্ত যে বিষয়গুলি সেগুলি ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। ধ্বনি আমরা যখন মুখে উচ্চারণ করছি তখন কিন্তু হয়ে যাচ্ছে ধ্বনি, কিন্তু যখন লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে কি বর্ণ। তাই বর্ণ সংক্রান্ত যে আলোচনাগুলো সেগুলোও কিন্তু এই ধ্বনিতত্ত্বেই অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, প্রথমত আমি একটু কৌশলটা দেখাচ্ছি যে কিভাবে বিষয়গুলি আমরা একটু মনে রাখতে পারবো। একটু বোর্ডে দেখো, এখন কিন্তু তুমি যে কোনো বিষয় ইন্টারনেটে একটু সার্চ দিলে কিন্তু বিভিন্ন কন্টেন্ট চলে আসে, বাট তার মধ্য থেকে তুমি বুঝে তুমি যদি একটু নোট করতে পারো সবচাইতে বেটার হয়। ঠিক আছে, তুমি তোমার মূল পাঠ্য বইটি পড়বে এবং বিভিন্ন কন্টেন্টে দেখে তুমি যদি কোনো ধারণা নিতে পারো সেই অনুযায়ী তুমি নোট করে ফেলবে। আচ্ছা, এরপর দেখো যে এটা মনে রাখার যে ধ্বনিতত্ত্বে কোন বিষয়গুলো আমি মনে রাখবো।
আমি এইভাবে একটি কথা যদি তুমি মনে রাখো তাহলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবে। দেখো, ধ্বনি মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর সাথে সন্ধি করলো। ধ্বনি, ধ্বনি ধরে নাও একটা ব্যক্তির নাম, তাহলে ধ্বনি মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর সাথে সন্ধি করলো। এখন একটু দেখো যে ধ্বনিতত্ত্বে কোন বিষয়গুলি আসবে একটু দেখো। এই যে ধ্বনির উচ্চারণ, ধ্বনি উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন, বর্ণ, বর্ণের বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ইত্যাদি, এই সমস্ত যতগুলি বিষয় রয়েছে সেগুলো কিন্তু এই ধ্বনিতত্ত্বে অন্তর্ভুক্ত হবে। তারপর দেখো যে ন দিয়ে কি বোঝাচ্ছে, মূর্ধন্য ন দিয়ে বোঝাচ্ছে নত্যবিধান, তারপর মূর্ধন্য স দিয়ে বোঝাচ্ছে কি সত্যবিধান। আমরা জানি যে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স হচ্ছে, এটার ব্যবহারটা কি, কোথায় মূর্ধন্য ন ব্যবহৃত হবে, কোথায় মূর্ধন্য স ব্যবহৃত হবে, কোথায় মূর্ধন্য ন ব্যবহৃত হবে না, কোথায় মূর্ধন্য স ব্যবহৃত হবে না, এইগুলো কি নত্যবিধান ও সত্যবিধান, এগুলো পড়লে কিন্তু আমরা জানতে পারবো। তাহলে এখন নিশ্চয়ই আমাদের ভুল হবে না যে নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। আচ্ছা, এরপর দেখো যে ধ্বনি মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর সাথে সন্ধি করলো। তাহলে সন্ধিটা কি, আমরা জানি সন্ধিটা হচ্ছে কিন্তু দুটি ধ্বনির মিলন। তাহলে যেহেতু এটি দুটি ধ্বনির মিলন, তাহলে এটা কোথায় আলোচনা হবে, এটাও তোমার ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, আবার বলছি আমি, ধ্বনি মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর সাথে সন্ধি করলো, এটা আমরা পেয়ে গেলাম। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি, এগুলো আমি বোর্ডে লিখেই দিয়েছি। তারপর ন দিয়ে কি বোঝাচ্ছে নত্যবিধান, স দিয়ে বোঝাচ্ছে সত্যবিধান, আর সন্ধি, সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন, তাই এটা ইজিলি কোথায় চলে যাবে, ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, এরপর হচ্ছে 3 নাম্বার যে পয়েন্টটি হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম। 2 নাম্বার পয়েন্টে ছিল আমরা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, কিন্তু শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এটা আমি একটু সবার শেষে আলোচনা করব। তার আগে সহজ যে বিষয়গুলি সেগুলো আমরা একটু জেনে নিই। বোর্ডে একটু দেখো, বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্বে এখানে বাক্য নিয়ে আলোচনা করা হয়, সেগুলো কি কি, যেমন একটু দেখো, বাক্য, বাক্যের প্রকার, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ ইত্যাদি, অর্থাৎ বাক্য সংক্রান্ত যে যার সাথে এই যে প্রকার, কিসের প্রকার, বাক্যের প্রকার, যোগ্যতা, কিসের যোগ্যতা, বাক্যের যোগ্যতা। তাহলে বাক্য কথাটি যেখানে থাকবে, যখন থাকবে তখন তুমি মনে করবা যে এটা বাক্যতত্ত্বে আলোচনা করা হবে। ঠিক আছে, আবার বলছি, বাক্য সংক্রান্ত যাবতীয় আলোচনাই হচ্ছে তোমার বাক্যতত্ত্বে অন্তর্ভুক্ত হবে। এখন এটি ছাড়াও আরও যে সমস্ত বিষয়গুলি আমার একটু মনে রাখা প্রয়োজন, সেগুলো আমি একটা কৌশল করে মনে রাখবো। সেটা একটু কি দেখো, জবার বাবার একটাই উক্তি, একটু মনে রাখো যে জবার বাবার একটাই উক্তি, এই কথাটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি সব কিছু মনে রাখতে পারবা। বহু নির্বাচনী প্রশ্নে তুমি উত্তর দিতে পারবা। একটু দেখো, জ দিয়ে কি বোঝানো হচ্ছে, জ্যোতি বা বিরাম চিহ্ন। তারপর জ বার, এখানে বা দিয়ে বোঝানো হচ্ছে কি, বাচ্য। ঠিক আছে, তারপর বাবার, বাবার প্রথম বটা দিয়ে বা দিয়ে বোঝানো হচ্ছে বাক্য সংকোচন। আরেকটি বা দিয়ে বোঝানো হচ্ছে কি, বাগধারা। তারপর একটু দেখো, একটাই, এক দিয়ে কি বোঝানো হচ্ছে, এক কথায় প্রকাশ। তারপর দেখো যে উক্তি, উক্তিটা কি, উক্তিটা আমরা জানি যে বক্তার কথা উপস্থাপনের ধরনটাকে কি বলা হচ্ছে, উক্তি বলা হচ্ছে। উক্তি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। তবে এগুলি ক্লাসগুলি আমরা পরবর্তীতে নিব, তবে এখন তোমাদের জেনে রাখা প্রয়োজন শুধু। ঠিক আছে, আমি কি বলেছি, বাক্য সংক্রান্ত যাবতীয় আলোচনা এই বাক্যতত্ত্বে যাবে, এবং এর সাথে আরও যে বিষয়গুলো রয়েছে, যেমন জ্যোতি বা বিরাম চিহ্ন, বাচ্য, বাক্য সংকোচন, বাগধারা, এক কথায় প্রকাশ, উক্তি, এগুলোও কিন্তু এই বাক্যতত্ত্বেরই অন্তর্ভুক্ত। এখন এই যে বিষয়গুলি রয়েছে আমি যে উল্লেখ করলাম, এগুলি আমার মনে রাখার যে কৌশল সেটি হচ্ছে কি, জবার বাবার একটাই উক্তি। আচ্ছা, বাক্যতত্ত্ব সম্পর্কে তো আমরা জানলাম। এখন প্রশ্ন হতে পারে না যে পদক্রমটা কি, পদক্রমটা হচ্ছে পদ অনুযায়ী সাজানো। আমি আবার বলছি, পদক্রমটা হচ্ছে পদ অনুযায়ী সাজানো। একটু দেখো, আমরা এখানে ইংরেজিতে আমরা যখন বাক্য গঠন করি, সেই বাক্য গঠনের যে স্ট্রাকচারটা সেটি কি, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
অবজেক্ট। কিন্তু বাংলায় যখন আমি বাক্য গঠন করব তখন সেটি গঠন প্রক্রিয়াটা হচ্ছে এরকম, কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। একটু বোর্ডে তোমরা দেখো, এই যে খাই ভাত আমি, এটি কি হলো? এটি কি পদ অনুযায়ী সাজানো হলো? এটি কিন্তু পদ অনুযায়ী সাজানো হলো না। তাহলে আমাকে লিখতে হবে এই যে এইভাবে, বাংলায় কিভাবে বাক্য গঠনটা করতে হয় সেই স্ট্রাকচারটা আমাকে ফলো করতে হবে। সেটি কি? আমি ভাত খাই, ঠিক আছে? আমি ভাত খাই, এটি কি আমার পদ অনুযায়ী সাজানো হলো। তাহলে বাক্য সংক্রান্ত যাবতীয় আলোচনা এখানে আসবে এবং পদের যে ক্রম, পদ, সেটিও কিন্তু এই বাক্য তত্ত্বে আলোচনা করা হবে। আশা করি তোমরা বাক্যতত্ত্ব সম্পর্কে তোমাদের আর কোনো ভুল হবে না। শুরু করো। আচ্ছা শিক্ষার্থীরা, একটু দেখো তোমরা যে 4 নম্বর যে আমাদের পয়েন্টটি রয়েছে সেগুলো হচ্ছে কি অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্ব। আমি আগেই বলেছি অর্থতত্ত্বে অর্থ নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থের বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, এই বিষয়গুলি অর্থতত্ত্বে আলোচনা করা হবে। তুমি মনে রাখার কৌশলটা হচ্ছে শব্দে অর্থ কথাটি থাকলেই এটা ধরে নিব আমরা যে এটি অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এবং আরেকটি ব্যাপার হচ্ছে একটু মনে রাখার জন্য, দেখো থয়ের রেফ, দেখো শব্দে আমি কি বলেছি, অর্থ কথাটি থাকলে সেটি হয়ে যাবে অর্থতত্ত্ব। এবং আবার তুমি দেখো যে থয়ের রেফ রয়েছে, এটিও কিন্তু মনে রাখার কৌশল। এটাও যদি থাকে তাহলে দেখো মুখ্যার্থ এখানে থয়ের রেফ আছে, গৌণার্থ এখানেও থয়ের রেফ আছে, বিপরীতার্থ এখানেও কি থয়ের রেফ রয়েছে। তাহলে এটা কি হচ্ছে, এগুলা হচ্ছে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত বিষয়। এবার আমরা আলোচনা করব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব নিয়ে। শিক্ষার্থীরা এখন দেখো, এখন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব থেকেই আসে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখো যে আমরা এতক্ষণ জানলাম যে ধ্বনিতত্ত্ব সম্পর্কে, তারপর বাক্যতত্ত্ব সম্পর্কে, অর্থতত্ত্ব সম্পর্কে। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব সম্পর্কে। শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে রূপ, আর রূপের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দতত্ত্ব। এভাবে শব্দতত্ত্ব থেকে রূপতত্ত্ব হয়েছে। আচ্ছা, এরপর দেখো যে শব্দতত্ত্বে কোন বিষয়গুলি আলোচনা হবে। শব্দ সম্পর্কিত যাবতীয় বিষয়গুলি এই শব্দতত্ত্বে অন্তর্ভুক্ত হবে। সেগুলো কি কি বোর্ডে একটু আমি উল্লেখ করে দিয়েছি। দেখো শব্দ, শব্দের প্রকার, শব্দের গঠন, উপসর্গ, অনুসর্গ, কারক, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, বিভক্তি, ধাতু ইত্যাদি এই শব্দতত্ত্বেই কিন্তু আলোচনা করা হবে। তুমি এইভাবে মনে রাখতে পারো, ধ্বনিতত্ত্বে আমরা কোন বিষয়গুলি আলোচনা করেছি, বাক্যতত্ত্বে, অর্থতত্ত্বে আমরা যে বিষয়গুলি আলোচনা করেছি, ওইগুলো সব বাদ দিয়ে বাকি যা থাকবে সেগুলো হচ্ছে এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হবে। এখন লাস্ট আরেকটা প্রশ্ন, একটু দেখো যে পদ প্রকরণ এবং পদ পরিবর্তন এই দুইটোই কি শব্দতত্ত্বে আসবে? না, সেটা কিভাবে এটা একটু আমরা ক্লিয়ার করি। যে পদ প্রকরণ, এটা হচ্ছে কি ভালো, তাই না? ভালো, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ভালোটা কি একটু বিশেষণ, ভালোটা হচ্ছে বিশেষণ, আর এটি হচ্ছে কি বোঝায়? একটা গুণ বোঝায়। তাই এটি হয়ে কোথায় যাচ্ছে? এটি হচ্ছে আমার পদ প্রকরণ। কিন্তু তারপরে কি রয়েছে পদ পরিবর্তনে? দেখো যে ভালোকে ভালো বলা উচিত, এখানে কয়টি ভালো রয়েছে? দুইটি ভালো রয়েছে। তাহলে কি এটি শব্দতত্ত্বে যাবে? এটি কিন্তু শব্দতত্ত্বে যাবে না। কেন যাবে না? এখানে এই যে ভালোকে বোঝানো হচ্ছে কি ব্যক্তিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর এই ভালোটা কি? এটি হচ্ছে বিশেষণ, এটি হচ্ছে একটি গুণ। তাহলে একটু খেয়াল করো তোমরা যে ভালো, এই যে ভালো পদটির এটি পরিবর্তন হচ্ছে কোথায়? বাক্যের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। তাহলে এই পদ পরিবর্তনটা আমরা কোথায় যাবে? এই পদ পরিবর্তনটা যাবে বাক্যতত্ত্বে, ঠিক আছে? আর এই পদ প্রকরণ এটি আমার শব্দতত্ত্বেই থাকবে।
আচ্ছা শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি বাংলা ব্যাকরণ এবং ব্যাকরণের যেই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ এবং বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়সমূহ এগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারবে। তবে একবারে দেখলেই কোনো কিছু বোঝা যায় না, এর জন্য বারবার সেটা দেখতে হবে, সেই বিষয় সম্পর্কে বারবার তোমাকে অনুশীলন করতে হবে, তবেই তোমার সেই বিষয়টি তোমার আয়ত্তে আসবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।